কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ কৌতূহল বা একটা প্রশ্ন কিভাবে একটা যুগান্তকারী আবিষ্কারের জন্ম দিতে পারে? আমাদের এই নতুন সিরিজে আমরা আপনাকে ঠিক সেই রাস্তাটাই দেখাবো। তো স্বাগতম। এখানে আমরা গবেষণার পুরো ১৩টা ধাপকে একদম ভেঙে চুরে বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। আপনি হয়তো একজন ছাত্র, আপনার প্রথম রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করছেন, অথবা হতে পারেন একজন পেশাদার যিনি নিজের স্কিলটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান। যেই হন না কেন, এই সিরিজটা কিন্তু আপনার জন্যই। আমরা একেবারে শুরু থেকে দেখাবো কিভাবে একটা ছোট্ট আইডিয়াকে একটা নির্ভরযোগ্য সিদ্ধান্তে পরিণত করা যায়। আজকের পর্বে আমরা ফোকাস করব প্রথম ৩টা সবচেয়ে জরুরি ধাপের উপর। এগুলো হলো যে কোনো সফল রিসার্চ প্রজেক্টের একদম ভিত্তি। সত্যি বলতে এই ৩টা ধাপ যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে আপনার অর্ধেক কাজই কিন্তু হয়ে গেল। তাহলে চলুন সরাসরি প্রথম ধাপে চলে যাই। একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো সেরা গবেষণায় কিন্তু একটা উত্তর দিয়ে শুরু হয় না, শুরু হয় একটা খুব ভালোভাবে ডিফাইন করার সমস্যা দিয়ে। আচ্ছা, এই গবেষণার সমস্যা জিনিসটা ঠিক কি? ভাবুন তো, এটা অনেকটা একটা জিগস পাজলের হারিয়ে যাওয়া টুকরোর মতো। একটা গ্যাপ, একটা ঘাটতি, যা পুরো ছবিটাকে অসম্পূর্ণ করে রেখেছে। আপনার গবেষণা হলো সেই হারিয়ে যাওয়া টুকরোটা খুঁজে বের করা, যাতে ছবিটা সম্পূর্ণ হয়। এটাই সেই ফাউন্ডেশন যার ওপর আপনার পুরো কাজটা দাঁড়াবে। এই পর্যায়ে এসে আপনাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। আপনার গবেষণার আসল উদ্দেশ্যটা কি? আপনি কি একদম নতুন কিছু অন্বেষণ করতে চান, নাকি কোনো একটা পরিস্থিতির নিখুঁত বর্ণনা দিতে চান, অথবা কোনো ঘটনার পেছনের কেন বা কিভাবে এই কারণগুলো ব্যাখ্যা করতে চান? এই সিদ্ধান্তটাই কিন্তু আপনার কম্পাসের মতো কাজ করবে, যা আপনাকে পুরো যাত্রাপথে পথ দেখাবে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন আপনার আগ্রহের বিষয় হল কলেজ ছাত্রদের মানসিক চাপ। ভাবুন তো, এটা কত বড় একটা টপিক। এটাকে আমাদের ছোট করতে হবে। আচ্ছা, চাপের ঠিক কোন দিকটা নিয়ে আপনি আগ্রহী? এর কারণ নাকি এর প্রভাব? চলুন আমরা এর প্রভাবের দিকে ফোকাস করি। যেমন ধরুন একাডেমিক পারফরমেন্সের ওপর এর প্রভাব। দেখলেন তো, আমরা ধীরে ধীরে একটা নির্দিষ্ট দিকে এগোচ্ছি। এই প্রথম ধাপটা শেষ করার পর আপনার হাতে যা থাকবে তা হলো একটা মাত্র পরিষ্কার সংক্ষিপ্ত বাক্য। এই বাক্যটাই আপনার গবেষণার সমস্যাটাকে স্পষ্টভাবে তুলে ধরবে, আর এটাকে আমরা বলি রিসার্চ প্রবলেম স্টেটমেন্ট। এখানে একটা খুব কমন ভুল হয়। সমস্যাটা হয়তো খুব বেশি বড় হয়ে যায়, নয়তো একদমই ছোট। এর মধ্যে ব্যালেন্সটা খুঁজে বের করা খুব জরুরি। নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আমার কাছে যে সময় আর রিসোর্স আছে তা দিয়ে কি এই সমস্যার উত্তর খোঁজা আসলেই সম্ভব? উত্তর যদি না হয়, তার মানে আপনার সমস্যাটা এখনও হয়তো একটু বেশি বড়। দারুণ, আমাদের কাছে এখন একটা সমস্যা আছে। এবার দ্বিতীয় ধাপে আমরা এই সমস্যাটাকে একটা ধারালো ফোকাসড প্রশ্নে পরিণত করব। এমন একটা প্রশ্ন যেটা আমাদের তদন্তকে সঠিক পথে নিয়ে যাবে। এখানেও আপনাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। আপনার প্রশ্নটা কি পরিমাণগত হবে নাকি গুণগত? পরিমাণগত প্রশ্নগুলোকে একটা রুলারের মতো ভাবতে পারেন, যা কতটা বা কতজন এই ধরনের জিনিস মাপে। আর অন্যদিকে গুণগত প্রশ্নগুলো হলো একটা মাইক্রোস্কোপের মতো, যা আপনাকে কোনো ঘটনার গভীরে গিয়ে তার কেন এবং কিভাবে এই দিকগুলো দেখতে সাহায্য করে। দেখুন তো, কি চমৎকারভাবে আমাদের আগের সেই সমস্যাটা একটা কার্যকরী গবেষণা প্রশ্নে পরিণত হল। এই প্রশ্নটা এখন অনেক বেশি নির্দিষ্ট, আর এর উত্তর খুঁজে বের করাও সম্ভব। ঠিক এটাই আমাদের লক্ষ্য ছিল। তার মানে এই ধাপের শেষে আপনার হাতে থাকবে এক বা একাধিক একদম সুনির্দিষ্ট প্রশ্ন। এই প্রশ্নগুলোই হবে আপনার রোডম্যাপ, যা আপনাকে পুরো গবেষণা জুড়ে পথ দেখাবে। এখানেও কিন্তু কিছু কমন ভুল এড়িয়ে চলতে হবে। যেমন গুণগত গবেষণার ক্ষেত্রে ভুলেও এমন প্রশ্ন করবেন না যার উত্তর শুধু হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। কারণ একটা সাধারণ হ্যাঁ বা না কিন্তু আলোচনার দরজাটাই বন্ধ করে দেয়। একটা ভালো গুণগত প্রশ্ন সবসময় আলোচনার সুযোগ তৈরি করে, যেখান থেকে গভীর সব তথ্য আর অভিজ্ঞতা উঠে আসে। বেশ, আপনার কাছে এখন একটা পরিষ্কার প্রশ্ন আছে। এবার সময় হয়েছে এটা দেখার যে আপনার এই বিষয়ে অন্যরা আগে কি কাজ করে গেছেন। আর এখানেই আসছে আমাদের তৃতীয় ধাপ, সাহিত্য পর্যালোচনা, বা যাকে আমরা বলি লিটারেচার রিভিউ। একটা লিটারেচার রিভিউ কিন্তু পলাভাবে সাজানো যায়। আপনি চাইলে সময়ের ক্রম অনুযায়ী সাজাতে পারেন, মানে আগে কি হয়েছে আর পরে কি, অথবা বিভিন্ন থিম বা বিষয়বস্তু অনুযায়ী ভাগ করতে পারেন। এমনকি আগের গবেষকরা কোন কোন পদ্ধতি ব্যবহার করেছেন তার উপর ভিত্তি করেও সাজাতে পারেন। আপনার গবেষণার লক্ষ্যের ওপরই নির্ভর করবে কোন কাঠামোটা আপনার জন্য সেরা। লিটারেচার রিভিউ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কাজ শুধু সারসংক্ষেপ করা নয়,
আপনার কাজ হলো তথ্যকে সংশ্লেষণ বা সিনথেসিস করা। নিজেকে একজন গোয়েন্দা ভাবুন। আপনি শুধু ক্লুগুলো একটার পর একটা সাজাচ্ছেন না, আপনি ক্লুগুলোকে একসাথে জোড়ে একটা বড় চিত্র তৈরি করার চেষ্টা করছেন। সিনথেসিস মানে হলো বিভিন্ন গবেষণার মধ্যেকার কানেকশনটা খুঁজে বের করা। এই ধাপটা যখন শেষ হবে তখন আপনার হাতে থাকবে একটি লিখিত সাহিত্য পর্যালোচনা। এই ডকুমেন্টেই প্রমাণ করবে যে আপনি আপনার হোমওয়ার্ক ঠিকঠাক মতো করেছেন, আর আপনার গবেষণাটা শূন্যের ওপর নয়, বরং একটা মজবুত জ্ঞানের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এখানে 3টে বড় ভুল থেকে একদম সাবধান থাকবেন। প্রথমত, প্লেজিয়ারিজম বা কুম্ভিল্লোক বৃত্তি। অন্যের কাজকে কখনোই নিজের বলে চালাবেন না, তাই সব সময় ঠিকভাবে সাইটেশন দিন। দ্বিতীয়ত, মনে রাখবেন এটা শুধু বইয়ের একটা তালিকা নয়, এটা একটা বিশ্লেষণ। আর তৃতীয়ত, খেয়াল রাখবেন আপনার সোর্সগুলো যেন আপ টু ডেট হয়। গবেষণা কিন্তু প্রতিনিয়ত এগোচ্ছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে একটা গুরুত্বপূর্ণ সমস্যা খুঁজে বের করতে হয়, তারপর সেটাকে একটা ধারালো প্রশ্নে পরিণত করতে হয়, এবং সবশেষে আগের কাজগুলো রিভিউ করে নিজের গবেষণার জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করতে হয়। এই 3টি ধাপকে বলতে পারেন আপনার গবেষণা নামক দালানের ভিত্তিপ্রস্তর। এই ভিত্তি যতটা মজবুত হবে, আপনার পুরো কাজটাও ঠিক ততটাই সফল হবে। তাহলে আপনি কোন গবেষণা সমস্যা সমাধানের জন্য প্রস্তুত? এখন আমাদের হাতে একটা প্রশ্ন তো আছে, কিন্তু এর সম্ভাব্য উত্তরটা কি হতে পারে বলে আপনার মনে হয়? আর সেই উত্তরটা খুঁজে বের করার জন্য আমরা ঠিক কোন পথে এগোব? আমাদের প্ল্যানটা কি হবে? আমাদের পরের পর্বে আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। আমরা আলোচনা করব কিভাবে একটা হাইপোথেসিস বা অনুমান তৈরি করতে হয় এবং একটা কার্যকর রিসার্চ ডিজাইন কিভাবে বানাতে হয়। আপনার গবেষণা যাত্রার পরের ধাপটা কিন্তু একদমই মিস করবেন না। আমাদের আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি শক্তিশালী গবেষণার প্রশ্ন তৈরি করতে হয়। আজ আমরা সেই প্রশ্নটিকে একটা সত্যিকারের অ্যাকশন প্ল্যানে পরিণত করতে চলেছি। দেখুন, একটা দারুণ প্রশ্ন থাকাটা তো দারুণ ব্যাপার, কিন্তু এটা তো সবে শুরু। আসল চ্যালেঞ্জ হলো সেই আইডিয়াটাকে এমন একটা প্ল্যানে পরিণত করা যা নিয়ে আপনি সত্যিই কাজ করতে পারবেন, যা আপনি পরীক্ষা করতে পারবেন। আর ঠিক এখানেই হাইপোথেসিস আর রিসার্চ ডিজাইন কাজে আসে। তো ধরুন আপনার কাছে একটা প্রশ্ন আছে, যেমন কলেজের ছাত্রছাত্রীদের ওপর মানসিক চাপ তাদের রেজাল্টের ওপর কিভাবে প্রভাব ফেলে। বেশ ভালো প্রশ্ন, কিন্তু এখন কি? আপনি ঠিক কিভাবে এটা পরীক্ষা করবেন? এখান থেকেই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। আপনার আইডিয়া থেকে একটা ঠোস পরিকল্পনায় পৌঁছানোর জন্য মূলত দুটো বড় ধাপ আছে। প্রথমত, একটা হাইপোথিসিস বা অনুমান তৈরি করা, যা আসলে আপনার গবেষণার একটা ভবিষ্যৎবাণী। আর দ্বিতীয়ত, সেই অনুমানটা পরীক্ষা করার জন্য সঠিক রিসার্চ ডিজাইন বা গবেষণার নকশা বেছে নেওয়া। চলুন এই দুটো ধাপই ভেঙে দেখা যাক। বেশ, তাহলে প্রথম ধাপে আসা যাক। আপনার প্রশ্নটিকে পরীক্ষা করার মতো একটা বিবৃতিতে পরিণত করার জন্য আপনার টুলবক্সের প্রথম টুলটাই হলো হাইপোথেসিস। এটাকে আপনার তদন্তের জন্য একটা কম্পাসের মতো ভাবতে পারেন। খুব সহজ ভাষায় বললে, হাইপোথিসিস হলো আপনার গবেষণার সম্ভাব্য ফলাফল নিয়ে করা একটা শিক্ষিত ভবিষ্যৎবাণী বা এডুকেটেড গ্যাস। এটা এমন একটা স্টেটমেন্ট যাকে আপনার ডেটা হয় সমর্থন করবে অথবা ভুল প্রমাণ করবে। এটা কিন্তু কোনো প্রশ্ন নয়, এটা একটা সম্ভাব্য উত্তর। এই উদ্ধৃতিটা ব্যাপারটা আরও পরিষ্কার করে দিচ্ছে। একটা হাইপোথিসিস হলো আপনার প্রশ্নের একটা অস্থায়ী উত্তর, যা এখনও পরীক্ষা করা হয়নি। তার মানে এটা শেষ কথা নয়, এটা আপনার তদন্তের স্টার্টিং লাইন। এখন হাইপোথেসিসের দুটো প্রধান ধরন আছে। প্রথমটা হলো নাল হাইপোথেসিস বা H0। এটা হলো ডিফল্ট পজিশন, যা বলে যে কোনো সম্পর্ক নেই, যেমন মানসিক চাপের সাথে রেজাল্টের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে আছে অল্টারনেটিভ হাইপোথেসিস বা H1। এটাই হলো যা আপনি গবেষক হিসাবে আসলে মনে করছেন ঘটবে, যেমন বেশি মানসিক চাপ খারাপ রেজাল্টের কারণ হয়। আর এখানেই বিজ্ঞানের একটা মজার ব্যাপার লুকিয়ে আছে। আমরা কিন্তু সরাসরি আমাদের আইডিয়াকে সঠিক প্রমাণ করার চেষ্টা করি না, বরং আমরা চেষ্টা করি নাল হাইপোথেসিসকে ভুল প্রমাণ করতে। যদি আমরা দেখাতে পারি যে কোনো সম্পর্ক নেই, এই ধারণাটা ভুল, তাহলে আমাদের অল্টারনেটিভ হাইপোথেসিসের পক্ষে একটা জোরালো যুক্তি তৈরি হয়। এটা আমাদের সৎ থাকতে সাহায্য করে। এরপর আসে ডিরেকশনাল আর নন ডিরেকশনাল হাইপোথেসিস। একটা ডিরেকশনাল হাইপোথেসিস সম্পর্কের দিকটা নির্দিষ্ট করে বলে দেয়, যেমন বেশি মানসিক চাপ রেজাল্ট কমিয়ে দেয়। দেখুন, আমরা একটা নির্দিষ্ট দিকের অর্থাৎ কমার কথা বলছি। অন্যদিকে একটা নন ডিরেকশনাল হাইপোথেসিস শুধু বলে যে একটা সম্পর্ক আছে, কিন্তু কোন দিকে তা বলে না। যেমন মানসিক চাপের স্তর রেজাল্টকে প্রভাবিত করে। এখন এটা ভালো বা খারাপ যে কোনো দিকেই হতে পারে। তাহলে একটা ভালো হাইপোথেসিস বানানোর রেসিপিটা কি?
প্রথমত আপনার ভেরিয়েবলস বা চলকগুলো পরিষ্কার হতে হবে। মানসিক চাপ বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন? এটা হলো আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর রেজাল্ট কিভাবে মাপবেন? ওটা হলো আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্বিতীয়ত এটাকে অবশ্যই পরীক্ষাযোগ্য হতে হবে। তৃতীয়ত এটা নির্দিষ্ট হতে হবে, অস্পষ্ট হলে চলবে না। আর সবশেষে এর পেছনে একটা যৌক্তিক কারণ থাকতে হবে। আপনি এটা আন্দাজে বলছেন না, বরং আগের কোনো গবেষণা বা থিওরির ওপর ভিত্তি করে বলছেন। ঠিক আছে, তাহলে আপনার কাছে এখন একটা পরীক্ষাযোগ্য ভবিষ্যৎবাণী আছে। এখন বড় প্রশ্ন হলো আপনি এটা পরীক্ষা করবেন কিভাবে? এখানেই রিসার্চ ডিজাইন বা গবেষণার নকশার ভূমিকা। এটাই আপনার পুরো স্টাডির গেম প্ল্যান। যেমনটা এখানে বলা হয়েছে, রিসার্চ ডিজাইন হলো আপনার তদন্তের ব্লুপ্রিন্ট বা নীল নকশা। এই প্ল্যানটাই আপনাকে বলে দেবে যে আপনি ঠিক কী ধরনের ডেটা সংগ্রহ করবেন, কোথা থেকে করবেন, আর কিভাবে সেগুলোকে বিশ্লেষণ করবেন। একটা ভালো ব্লুপ্রিন্ট ছাড়া আপনার গবেষণা কিন্তু সহজেই পথ হারিয়ে ফেলতে পারে। এখন একটাই যে ব্লুপ্রিন্ট আছে তা কিন্তু নয়। আপনার গবেষণার লক্ষ্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। চলুন সবচেয়ে পরিচিত কয়েকটা ডিজাইন দেখে নেওয়া যাক। প্রথমে আছে এক্সপ্লোরেটরি রিসার্চ। যখন আপনি এমন কোনো বিষয়ে কাজ করছেন যা নিয়ে খুব বেশি কিছু জানা নেই, তখন এই ডিজাইন ব্যবহার করা হয়। এর মূল লক্ষ্য ফাইনাল উত্তর দেয়া নয়, বরং সমস্যাটাকে আরও ভালোভাবে বোঝা আর ভবিষ্যতের গবেষণার জন্য কিছু ধারণা তৈরি করা। এটা কেন প্রশ্নের আগে কি হচ্ছে এখানে, এই প্রশ্নের উত্তর খোঁজে। এরপর আসে ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চের কাজ হলো কোনো একটা পরিস্থিতি বা জনগোষ্ঠীর একটা বিস্তারিত ছবি এঁকে দেওয়া। যেমন কোনো শহরের তরুণদের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের অভ্যাস নিয়ে একটা সমীক্ষা করা। এটা ব্যাখ্যা করে না যে কেন তাদের এই অভ্যাস, কিন্তু কি ঘটছে তার একটা পরিষ্কার চিত্র দেয়। কিন্তু যদি আপনি কেন ঘটছে সেটাই জানতে চান, তখন আপনার দরকার কজল বা এক্সপ্লেনেটরি রিসার্চ। এই ডিজাইন দুটো ভেরিয়েবলের মধ্যে কারণ এবং ফলের সম্পর্ক পরীক্ষা করে। যেমন, এই নতুন পড়ানোর পদ্ধতিটা কি সত্যি পরীক্ষার নম্বর বাড়ায়? এই ধরনের প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রায়শই এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করা হয়। এবার সময়ের কথা বলা যাক। ক্রস সেকশনাল স্টাডি হলো একটা স্ন্যাপশটের মতো। আপনি একটা নির্দিষ্ট সময়ে একদল মানুষের থেকে ডেটা সংগ্রহ করেন। অন্যদিকে লঙ্গিটিউডনাল স্টাডি হলো একটা সিনেমার মতো। আপনি একই দলকে অনেক দিন ধরে ফলো করেন আর বারবার তাদের থেকে ডেটা নেন, যেমন একদল শিশুর বিকাশের ওপর 10 বছর ধরে নজর রাখা। এই ডিজাইনের ধারণাটাকে আরেকটু সহজ করার জন্য আসুন একটা নির্দিষ্ট ডিজাইন কেস স্টাডির ধাপগুলো দেখি। এটা একটা বেশ যুক্তিসঙ্গত পথে এগোয়। আপনি একটা পরিষ্কার প্রশ্ন দিয়ে শুরু করেন, তারপর আপনার গবেষণার জন্য উপযুক্ত একটা কেস বা ঘটনা বেছে নেন। এরপর আপনি ইন্টারভিউ বা ডকুমেন্টের মতো বিভিন্ন সোর্স থেকে গভীরভাবে ডেটা সংগ্রহ করেন। ডেটা হাতে পাওয়ার পর আপনি সেটার বিশ্লেষণ করে প্যাটার্ন খোঁজেন। সবশেষে আপনি যা পেলেন তা ব্যাখ্যা করে একটা বিস্তারিত রিপোর্ট লেখেন। এতগুলো অপশন দেখে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আপনার জন্য সেরা ডিজাইন কোনটা? আপনি কোনটা বেছে নেবেন? উত্তরটা নির্ভর করছে একটাই জিনিসের ওপর, আপনার গবেষণার মূল লক্ষ্যটা কি। এই টেবিলটা হলো আপনার চিট শিট। যদি আপনার লক্ষ্য হয় একটা নতুন বিষয়কে এক্সপ্লোর করা, তাহলে এক্সপ্লোরেটরি ডিজাইন বেছে নিন, যেখানে হাইপোথেসিসের তেমন দরকারই পড়ে না। যদি আপনি কোনো পরিস্থিতিকে ডিসক্রাইব বা বর্ণনা করতে চান, ডিসক্রিপটিভ ডিজাইন আপনার জন্য। আর যদি আপনি কারণ আর ফলের সম্পর্ককে এক্সপ্লেন বা ব্যাখ্যা করতে চান, তাহলে আপনার কজাল বা এক্সপেরিমেন্টাল ডিজাইন লাগবে। আর তার জন্য একটা ভালো হাইপোথেসিস থাকতেই হবে। ব্যাস, হয়ে গেল। আমরা একটা সাধারণ ধারণা থেকে একটা নকশা পরিকল্পনা পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা দেখে নিলাম। আপনার কাছে এখন একটা পরীক্ষাযোগ্য হাইপোথেসিস আছে, আর আপনার গবেষণার জন্য একটা উপযুক্ত ডিজাইনও আছে। আপনার রিসার্চ প্রজেক্ট এখন পরের ধাপের জন্য একদম তৈরি। তাহলে আজকের আলোচনার মূল কথাগুলো কি? 1 নম্বর, আপনার গবেষণার প্রশ্নকে একটা পরিষ্কার, পরীক্ষাযোগ্য হাইপোথেসিসে পরিণত করুন। 2 নম্বর, আপনার গবেষণার লক্ষ্যের সাথে মেলে এমন সঠিক ব্লুপ্রিন্ট বা ডিজাইন বেছে নিন। আর মনে রাখবেন, কোনো একটাই সেরা ডিজাইন নেই, সবকিছু নির্ভর করে সঠিক কাজের জন্য সঠিক টুলটা বেছে নেওয়ার ওপর। আপনার ব্লুপ্রিন্ট তৈরি, কিন্তু আসল অ্যাডভেঞ্চার তো এখনও বাকি। আপনি যে ডেটা সংগ্রহ করবেন তা কি আপনার প্রাথমিক অনুমানকে সমর্থন করবে, নাকি আপনাকে সম্পূর্ণ নতুন আর অপ্রত্যাশিত কোনো দিকে নিয়ে যাবে? এটাই তো গবেষণার সৌন্দর্য। আর ডেটার কথা যখন উঠলই, আমাদের পরের পর্বে আমরা আলোচনা করব ঠিক কিভাবে স্যাম্পলিং আর ডেটা কালেকশন করতে হয়। এই পর্বটি তৈরি করতে আমরা যে সোর্সগুলো ব্যবহার করেছি সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। স্বাগতম আমাদের এই সিরিজের নতুন একটি পর্বে।
গতবার আমরা দেখেছিলাম কিভাবে একটা গবেষণার প্রশ্ন আর হাইপোথিসিস তৈরি করতে হয়, যা যে কোনো ভালো গবেষণার একেবারে মূল ভিত্তি। ভেবে দেখুন তো, একটা দারুণ গবেষণার প্রশ্ন থাকা মানে আপনার হাতে একটা বাড়ির নিখুঁত নীল নকশা থাকা। কিন্তু সেই বাড়িটা বানাতে গেলে দুটো জিনিস কিন্তু লাগবেই। এক, সঠিক জমি আর মানুষজন, মানে আপনার গবেষণার নির্দিষ্ট জনসংখ্যা বা পপুলেশন। আর দুই, সঠিক যন্ত্রপাতি, মানে ডেটা বা তথ্য সংগ্রহের পদ্ধতি। আজ আমরা এই দুটো বিষয় নিয়েই কথা বলবো। যে কোনো গবেষণা শুরু করার আগে তার জগৎটাকে ঠিক করে নিতে হয়, মানে ঠিক কাদের ওপর বা কিসের ওপর কাজটা হবে, সেই নির্দিষ্ট গ্রুপটাকে চিনে নেওয়া। আর এখানেই চলে আসে গবেষণা জনসংখ্যার ধারণাটা। দেখুন, গবেষণার জগতে জনসংখ্যা বা পপুলেশন মানে কিন্তু শুধু কোনো দেশের মানুষ নয়। এর মানে হলো সেই পুরো গ্রুপটা, সেটা মানুষ হতে পারে, কোনো বস্তু হতে পারে বা কোনো ঘটনাও হতে পারে, যাদের মধ্যে কিছু সাধারণ মিল আছে আর যাদের নিয়ে গবেষক কাজ করতে আগ্রহী। এই জনসংখ্যাকে আমরা কয়েকটা স্তরে ভেঙে দেখতে পারি। এতে গবেষণার পরিসরটা বুঝতে সুবিধা হয়। একদম প্রথম স্তরটা হলো টার্গেট পপুলেশন, মানে এটা হলো সেই বিশাল আদর্শ গ্রুপটা যাদের সম্পর্কে গবেষক জানতে চান আর গবেষণার ফলাফলটা যাদের সবার জন্য প্রযোজ্য হবে। যেমন ধরুন, একটা দেশের ২০ থেকে ৩০ বছর বয়সী সমস্ত মহিলা। কিন্তু সত্যি বলতে কি, এত বড় একটা গ্রুপের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। ভৌগোলিক দূরত্ব বা সীমিত বাজেট অনেক কিছুই বাধা হয়ে দাঁড়ায়। তাই আমাদের ফোকাসটা একটু ছোট করতে হয়, আর এটাই হলো অ্যাক্সেসিবল পপুলেশন। যেমন ধরুন, ওই দেশেরই একটা নির্দিষ্ট হাসপাতালে যে ২০ থেকে ৩০ বছর বয়সী মহিলারা আসেন তারা। আর সবশেষে আমরা যাদের থেকে সরাসরি ডেটা নিই তারা হলো অ্যাকচুয়াল পপুলেশন। এরা হলো সেই অ্যাক্সেসিবল পপুলেশনেরই একটা অংশ যারা গবেষণায় অংশ নিতে রাজি হয়েছেন এবং শেষ পর্যন্ত অংশ নিয়েছেন। তো আমাদের লোকজন তো ঠিক হয়ে গেল। এখন প্রশ্ন হলো, আমরা তাদের কাছ থেকে কী ধরনের তথ্য চাইব? তথ্য সংগ্রহের পথে আমাদের সামনে দুটো মূল রাস্তা খুলে যায়। একটা রাস্তা আমাদের গল্পের দিকে নিয়ে যায়, মানুষের অভিজ্ঞতার গভীরে। আরেকটা রাস্তা আমাদের সংখ্যার জগতে নিয়ে যায়, যা দিয়ে আমরা বিভিন্ন প্যাটার্ন খুঁজে বের করতে পারি। তো আপনি কোনটা বাছবেন, গল্প নাকি সংখ্যা? এই দুটো পথের মধ্যে মূল পার্থক্যটা হল ডেটার ধরনের। একদিকে আছে কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত ডেটা, যা সংখ্যা ভিত্তিক আর পরিমাপযোগ্য। এর লক্ষ্য হল কতটা বা কী পরিমাণে তা মাপা, যেমন চাকরিতে সন্তুষ্টি ১ থেকে ১০-এর মধ্যে কত। অন্যদিকে আছে কোয়ালিটেটিভ বা গুণগত ডেটা, যা বর্ণনামূলক। এর লক্ষ্য হল কেন বা কিভাবে এই ধরনের প্রশ্নের উত্তর খোঁজা, যেমন চাকরির সন্তুষ্টি নিয়ে কারো বিস্তারিত মতামত। চলুন প্রথমে আমরা গল্প শোনার এই রাস্তাটা ধরেই হাঁটি। এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয় মানুষের অভিজ্ঞতা, অনুভূতি আর চিন্তাভাবনার গভীরে যাওয়ার জন্য। এটাকে বলা যেতে পারে গল্প সংগ্রহের শিল্প। এই পথের সবচেয়ে পরিচিত আর শক্তিশালী টুল হল সাক্ষাৎকার বা ইন্টারভিউ। এটা আসলে একটা গভীর কথোপকথন, যেখানে খোলামেলা প্রশ্ন করা হয়। এখান থেকে যে উত্তরগুলো পাওয়া যায় তা সাধারণ হ্যাঁ বা না-এর থেকে অনেক বেশি কিছু। ইন্টারভিউও কিন্তু নানা রকমের হয়। যেমন স্ট্রাকচার ইন্টারভিউতে সবার জন্য প্রশ্নগুলো একদম বাধা ধরা থাকে। সেমি স্ট্রাকচারডে কিছু প্রশ্ন ঠিক করা থাকলেও আলোচনার সুযোগ থাকে। আর আনস্ট্রাকচার হলো একেবারে খোলামেলা আড্ডা। আরেকটা মজার উপায় হলো ফোকাস গ্রুপ, যেখানে কয়েকজন মিলে একটা বিষয় নিয়ে আলোচনা করেন। আরেকটা দারুণ গুণগত পদ্ধতি হল পর্যবেক্ষণ বা অবজারভেশন। এতে গবেষক মানুষকে তাদের স্বাভাবিক পরিবেশে দেখেন আর তাদের আচরণ নোট করেন। অনেক সময় মানুষ যা বলে তার থেকে যা করে তা অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। আর যদি কোনো একটা বিষয়কে একেবারে ভেতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে চান, তাহলে আছে কেস স্টাডি। এখানে কোনো একজন ব্যক্তি, একটা ঘটনা বা একটা গোষ্ঠীকে খুব গভীরভাবে বিশ্লেষণ করা হয়। বেশ, গল্পের জগৎ থেকে এবার চলুন সংখ্যার জগতে যাওয়া যাক, মানে কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত পদ্ধতি। এই পদ্ধতিগুলো পরিমাপযোগ্য ডেটা সংগ্রহের জন্য ব্যবহার করা হয়, যা দিয়ে পরে পরিসংখ্যানগত বিশ্লেষণ করা যায়। এর প্রধান হাতিয়ার হল প্রশ্নাবলী বা কোয়েশ্চেনিয়ার। এটা আসলে একটা সাজানো প্রশ্নপত্র, যা দিয়ে খুব কম সময়ে অনেক মানুষের কাছ থেকে নির্দিষ্ট তথ্য জোগাড় করা যায়।
কারণেই এটা এত জনপ্রিয়। এই প্রশ্নাবলীতে সাধারণত ক্লোজড এন্ডেড প্রশ্ন থাকে, মানে উত্তরগুলো নির্দিষ্ট বিকল্পের মধ্যে সীমাবদ্ধ, যেমন মাল্টিপল চয়েস অথবা লাইকার্ট স্কেল, যেখানে আপনি কতটা একমত বা দ্বিমত তা জানান, কিংবা 1 থেকে 10-এর মধ্যে রেটিং দেন। এই ডেটাগুলো বিশ্লেষণ করা খুবই সহজ। পরিমাণগত পদ্ধতির মধ্যে সবচেয়ে শক্তিশালী যে পদ্ধতি, সেটা হলো এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ। এটা মূলত কোনো কিছুর কারণ এবং তার প্রভাব, কজ অ্যান্ড এফেক্ট খুঁজে বের করার জন্য ডিজাইন করা হয়। এখানে গবেষক একটা জিনিস বদলে দিয়ে দেখেন যে সেটার ফলে অন্য আরেকটা জিনিসের উপর কী প্রভাব পড়ল। একটা সাধারণ এক্সপেরিমেন্টের ধাপগুলো খুব সোজা। প্রথমে একটা হাইপোথেসিস বানানো হয়, তারপর অংশগ্রহণকারীদের 2টো দলে ভাগ করা হয়, এক্সপেরিমেন্টাল গ্রুপ আর কন্ট্রোল গ্রুপ। এরপর শুধু এক্সপেরিমেন্টাল গ্রুপের উপর একটা কিছু প্রয়োগ করে 2টো দলের ফলাফলের মধ্যে তুলনা করা হয়, ব্যাস। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, আপনি গল্প সংগ্রহ করুন বা সংখ্যা, যে পথেই যান না কেন, সব কিছুর উপরে হলো নীতিশাস্ত্র বা এথিক্স। এটা হলো আপনার গবেষণার আসল দিক নির্দেশক, আপনার ট্রু নর্থ। এই কম্পাসটা ঠিক না থাকলে কিন্তু সবটাই ভুল পথে চলে যেতে পারে। প্রত্যেক গবেষককে কিছু মৌলিক নৈতিক নীতি মেনে চলতেই হয়, যেমন অংশগ্রহণকারীরা যেন স্বেচ্ছায় অংশ নেন, তাদের জোর করা যাবে না। তাদের গবেষণার উদ্দেশ্য, ঝুঁকি সবকিছু আগে থেকে পরিষ্কার করে জানাতে হবে। তাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে। আর সবচেয়ে বড় কথা, খেয়াল রাখতে হবে যেন তাদের কোনো রকম শারীরিক বা মানসিক ক্ষতি না হয়। তাহলে আমাদের গবেষণার জনসংখ্যা ঠিক হয়ে গেল, আর নৈতিকভাবে ডেটাও সংগ্রহ করা হয়ে গেল। মানে বাড়ির ভিত্তিটা এখন একদম মজবুত। কিন্তু এই যে এত তথ্য, এত গল্প, এত সংখ্যা, এগুলো দিয়ে এখন কি করা হবে? এই প্রশ্নের উত্তরই আমরা খুঁজব আমাদের পরের পর্বে, যেখানে আমরা ডেটা বিশ্লেষণের দারুণ জগতে ডুব দেব। আমরা দেখব কিভাবে এই কাঁচা ডেটা থেকে মূল্যবান জ্ঞান বের করে আনা যায়। আজকের আলোচনার জন্য আমরা যে সূত্র ব্যবহার করেছি সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা দেখলাম সঠিক মানুষ বেছে নেওয়া আর নৈতিকভাবে তথ্য সংগ্রহ করা একটা ভালো গবেষণার জন্য কতটা জরুরি। কিন্তু আসল চ্যালেঞ্জ তো শুরু হয় এর পরেই, এই সংখ্যা আর গল্পের জঙ্গল থেকে আসল সত্যিটা খুঁজে বের করা। আগামী পর্বে আমরা সেই রহস্য সমাধানের যাত্রা শুরু করব। তো গবেষণা শেষ, এখন সামনে কি? একগাদা ডেটা, তাই না? একদম তথ্যের পাহাড়। প্রশ্ন হলো, এই পাহাড় কেটে রাস্তা বানাবো কি করে? মানে এই বিশাল ডেটার স্তূপ থেকে আসল জ্ঞানটা বের করে আনবো কিভাবে? আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। চলুন ডেটা বিশ্লেষণের এই ইন্টারেস্টিং জার্নিটা শুরু করা যাক। মনে করে দেখুন, আগের পর্বে আমরা ডেটা কালেকশনের বিভিন্ন উপায় নিয়ে কথা বলেছিলাম, কিন্তু শুধু তথ্য জমা করলেই তো কাজ শেষ হয়ে যায় না, তাই না? আসল চ্যালেঞ্জ তো হলো সেই কাঁচা তথ্যের স্তূপ থেকে কাজের জিনিসটা বের করে আনা। আর এখানে আসল প্রশ্নটা চলে আসে, এই যে এত অগোছালো তথ্য, এই বিশৃঙ্খলার ভেতর থেকে আমরা কিভাবে একটা পরিষ্কার আর কাজের সিদ্ধান্তে পৌঁছাতে পারি? এর উত্তর একটাই, ডেটা বিশ্লেষণ। দেখুন, ডেটা বিশ্লেষণ হলো একটা গোছানো প্রক্রিয়া। এখানে আমরা কাঁচা ডেটাকে পরিষ্কার করি, সাজাই এবং তারপর সেটাকে ব্যাখ্যা করি। সহজ করে বললে এটা একটা ম্যাপের মতো, যা আমাদের তথ্যের জঙ্গল থেকে রাস্তা দেখিয়ে একেবারে জ্ঞানের দরজায় পৌঁছে দেয়। এই পুরো যাত্রায় আমরা মূলত 4টা জিনিস দেখব। প্রথমে বুঝব ডেটা বিশ্লেষণ জিনিসটা ঠিক কি, তারপর গুণগত আর পরিমাণগত এই দুটো মেন রাস্তা নিয়ে জানব, আর শেষে দেখব নিজেদের গবেষণার জন্য ঠিক কোন রাস্তাটা বেছে নিতে হবে। ডেটা বিশ্লেষণের শুরুতেই আমাদের একটা মোড়ে এসে দাঁড়াতে হয়। কোন দিকে যাব সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদের ইচ্ছে বা সুবিধার ওপর নির্ভর করে না, এটা পুরোপুরি নির্ভর করে আমাদের মূল রিসার্চ কোয়েশ্চেনের ওপর। আচ্ছা, তাহলে দেখুন, আমাদের সামনে দুটো আলাদা রাস্তা। একদিকে আছে গুণগত বা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, এটা ফোকাস করে কেন আর কিভাবে এই প্রশ্নগুলোর ওপর, মানে মানুষের অভিজ্ঞতা, তাদের গল্প, এই সব কিছুর গভীরে যাওয়া। আর অন্যদিকে আছে পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, এটা হলো সংখ্যার খেলা, কতজন বা কতটা এই ধরনের প্রশ্নের উত্তর খোঁজে। সোজা কথায় একটা পথ আমাদের গভীরে নিয়ে যায় আর অন্যটা সবকিছু গুণে মেপে দেখে। চলুন তাহলে প্রথমে গুণগত পথটা নিয়েই একটু বিস্তারিত কথা বলা যাক। এই রাস্তাটা আমাদের মানুষের অভিজ্ঞতা, অনুভূতি আর গল্পের গভীরে ডুব দিতে সাহায্য করে।
এখানে ডেটা মানে কিন্তু সংখ্যা নয়, বরং শব্দ, ছবি বা নানা পর্যবেক্ষণ। গুণগত বিশ্লেষণের কয়েকটা বেশ পপুলার মেথড আছে, যেমন ধরুন থিমেটিক অ্যানালিসিস। এখানে গবেষকরা ইন্টারভিউ বা লেখা থেকে বারবার ফিরে আসা মূল আইডিয়া বা থিম খুঁজে বের করেন। আবার কন্টেন্ট অ্যানালাইসিসে কোনো শব্দ কতবার ব্যবহার হয়েছে সেটা গোনা হয়। ন্যারেটিভ অ্যানালাইসিস মানুষের বলা গল্পের গঠনটা বিশ্লেষণ করে। আর ডিসকোর্স অ্যানালাইসিস দেখে যে ভাষা কিভাবে সামাজিক পরিস্থিতিতে অর্থ তৈরি করছে। কিন্তু প্রশ্ন হল, এই থিমগুলো খুঁজে বের করে কিভাবে? এর মূল প্রসেসটা হলো কোডিং। প্রথমে ওপেন কোডিংয়ের মাধ্যমে ডেটাকে ছোট ছোট অংশে ভেঙে লেবেল দেয়া হয়। এরপর অ্যাক্সিয়াল কোডিংয়ে এই লেবেল বা কোডগুলোর মধ্যে কানেকশন তৈরি করে একটা স্ট্রাকচার বানানো হয়। আর একদম শেষে সিলেক্টিভ কোডিংয়ের মাধ্যমে মেইন থিমগুলোকে ফাইনাল করে একটা গোছানো থিওরিতে পৌঁছানো হয়। এভাবে কিন্তু অগোছালো টেক্সট থেকে দারুণ সব থিম বেরিয়ে আসে। বেশ, এবার চলুন দ্বিতীয় রাস্তাটা দেখি। এটা হলো পরিমাণগত বিশ্লেষণ। এই রাস্তার ভিত্তি হল সংখ্যা, পরিমাপ আর স্ট্যাটিস্টিক্স। এখানে অনুভূতির চেয়ে পরিমাপযোগ্য প্রমাণ অনেক বেশি জরুরি। পরিমাণগত বিশ্লেষণের একদম প্রথম আর বেসিক স্টেপটাই হল বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। এর কাজটা খুব সোজাসাপটা। যে ডেটাটা সংগ্রহ করা হয়েছে সেটাকে সংক্ষেপে বর্ণনা করা, যেমন অ্যাভারেজ কত, মোট কতজন বা পার্সেন্টেজ কত, এইসব বের করে ডেটা সেটের একটা পরিষ্কার ছবি তুলে ধরা। এই বার চার্টটার দিকে একবার তাকান। ডেসক্রিপটিভ অ্যানালিসিসের পাওয়ারটা কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এক নজরেই পরিষ্কার যে টিনেজারদের মধ্যে প্ল্যাটফর্ম এ সবচেয়ে বেশি পপুলার। কোনো কঠিন থিওরি নয়, জাস্ট ডেটার একটা সিম্পল আর ক্লিয়ার ছবি। কিন্তু আমরা যদি শুধু বর্ণনা করেই থেমে না থেকে কোনো ভবিষ্যৎবাণী করতে চাই, তখন কি হবে? ঠিক এখানেই আসে অনুমানমূলক বা ইনফারেন্সিয়াল অ্যানালিসিস। এই মেথডে আমরা একটা ছোট স্যাম্পল বা নমুনার ডেটা অ্যানালাইসিস করে একটা বিশাল জনগোষ্ঠী বা পপুলেশন সম্পর্কে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করি। ইনফারেন্সিয়াল অ্যানালাইসিসের হাত হল হাইপোথেসিস টেস্টিং। ব্যাপারটা কিভাবে কাজ করে? গবেষক প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করেন, তারপর দুটো উল্টো হাইপোথেসিস বানান। একটা হলো নাল হাইপোথেসিস, যেটা বলে যে কোনো প্রভাব নেই, আর অন্যটা অল্টারনেটিভ হাইপোথেসিস, যেটা বলে যে প্রভাব আছে। এরপর স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে দেখা হয় যে নাল হাইপোথেসিসকে বাতিল করার মতো যথেষ্ট প্রমাণ আছে কিনা। এই হাইপোথেসিস টেস্ট করার জন্য কিন্তু অনেক রকম টুলস বা টেস্ট আছে। যেমন যদি দুটো গ্রুপের অ্যাভারেজ তুলনা করার দরকার হয়, তখন টি টেস্ট ব্যবহার করা হয়। আর যদি 3 বা তার বেশি গ্রুপের মধ্যে তুলনা করতে হয়, তখন অ্যানোভা কাজে লাগে। কোন টেস্টটা ব্যবহার করা হবে সেটা পুরোপুরি নির্ভর করে ডেটার ধরন আর রিসার্চ কোয়েশ্চেনের উপর। তাহলে আমরা গুণগত আর পরিমাণগত এই দুটো রাস্তা সম্পর্কেই তো জানলাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটার মুখোমুখি হওয়ার সময় হয়েছে। যখন কোনো গবেষক তার ডেটা নিয়ে বসেন, তখন তাকে এই সিদ্ধান্তটা নিতেই হয়। তিনি কোন পথে এগোবেন, গল্পের গভীরে যাবেন নাকি সংখ্যার মাধ্যমে সব কিছু মাপবেন? এর উত্তরটা কিন্তু খুবই লজিক্যাল। রাস্তা দেখাবে আপনার রিসার্চ কোয়েশ্চেন। যদি প্রশ্নটা হয় কেন বা কিভাবে, আর এর জন্য গভীর অনুধাবনের দরকার হয়, তাহলে গুণগত পথটাই বেস্ট। আর যদি প্রশ্নটা হয় কতটা বা কতগুলি আর পরিমাপের দরকার হয়, তাহলে অবশ্যই পরিমাণগত পথটা বেছে নিতে হবে। সুতরাং আসল কথা হল, এই সিদ্ধান্তটা কোনো ব্যক্তিগত পছন্দের ব্যাপার না। এটা একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, যা পুরোপুরিভাবে গবেষণার লক্ষ্য ঠিক করে দেয়। সঠিক প্রশ্নই কিন্তু আপনাকে সঠিক পথের দিকে নিয়ে যাবে। ডেটা বিশ্লেষণ তো হয়ে গেল, কিন্তু এই অ্যানালিসিস থেকে যা পাওয়া গেল সেটাকে ব্যাখ্যা করে একটা গোছানো রিপোর্ট তৈরি করাও তো একটা বড় কাজ। আমাদের এই সিরিজের ফাইনাল পর্বে আমরা ঠিক সেই বিষয়টাই দেখব। আজকের এই পুরো আলোচনাটা তৈরি করা হয়েছে এখানে দেখানো উৎসগুলোর ওপর ভিত্তি করে, যা আমাদের প্রত্যেকটা স্লাইডকে তথ্য দিয়ে আরও সমৃদ্ধ করেছে। ডেটা বিশ্লেষণের এই আলোচনা এখানেই শেষ হচ্ছে। আশা করি তথ্য থেকে জ্ঞান খুঁজে বের করার এই দুটো রাস্তার মূল পার্থক্য আর ব্যবহার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। পরের পর্বে দেখা হবে কিভাবে এই বিশ্লেষণকে একটা পূর্ণাঙ্গ রিপোর্টে পরিণত করা যায়। আমাদের এই সিরিজের একদম শেষ পর্বে স্বাগত। এই পর্বে আমরা দেখব কিভাবে সাধারণ ডেটা থেকে অসাধারণ আবিষ্কারের জন্ম হয়। চলুন গবেষণা প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ ধাপগুলো এক এক করে জেনে নেওয়া যাক। আগের পর্বে আমরা কিন্তু গোয়েন্দার মতোই কাজ করেছি, তাই না? গবেষণার জন্য প্রয়োজনীয় ডেটা, অর্থাৎ আমাদের সূত্রগুলো সংগ্রহ করার কৌশলটা আমরা আয়ত্ত করে ফেলেছি।
আর সেই সূত্রগুলোই কিন্তু আজকের তদন্তের মূল ভিত্তি। বেশ, সব সূত্র তো জোগাড় হলো, কিন্তু আসল কাজটা তো এখন শুরু, মানে কেসটা সলভ করা। ডেটার ভেতরে যে একটা গল্প লুকিয়ে আছে সেটাকে খুঁজে বের করতে হবে, ঠিক যেন একটা ডিটেকটিভ থ্রিলার। চলুন তাহলে আর দেরি না করে সেই রহস্যের গভীরে যাওয়া যাক। আজ আমাদের সামনে এই 5টি ধাপের একটা রোডম্যাপ আছে। ডেটার মানে বোঝা থেকে শুরু করে আমাদের আবিষ্কার সবার সাথে শেয়ার করা পর্যন্ত এই ধাপগুলোই আমাদের যাত্রাকে সফলভাবে শেষ করতে সাহায্য করবে। তো ডেটা তো সংগ্রহ করা হলো, এরপরের প্রথম আর সবচেয়ে জরুরি কাজটাই হলো ডেটা বিশ্লেষণ। মানে সংখ্যা আর শব্দের ভিড়ে আসল গল্পটা কি লুকিয়ে আছে সেটা খুঁজে বের করা। ডেটা বিশ্লেষণ মানে কিন্তু শুধু যোগ বিয়োগ বা সংখ্যা গোনা নয়, এর আসল কাজ হলো কাঁচা তথ্যকে এমন একটা জ্ঞানে বদলে ফেলা যা থেকে আমরা কার্যকরী সিদ্ধান্ত নিতে পারি। ডেটা বিশ্লেষণের দুটো মূল রাস্তা আছে। একটা হলো গুণগত বা কোয়ালিটেটিভ অ্যানালিসিস, যেটা আমাদের কেন প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করে, আর অন্যটা হলো পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, যেটা সংখ্যা আর পরিসংখ্যান দিয়ে কতটা বা কি পরিমাণে ঘটেছে তার একটা পরিষ্কার ছবি তুলে ধরে। দেখুন, ডেটা বিশ্লেষণ কিন্তু কোনো এলোমেলো কাজ নয়, এটা একটা খুব গোছানো প্রক্রিয়া। একটা প্রশ্ন দিয়ে শুরু হয় আর তারপর ধাপে ধাপে কাঁচা ডেটাকে পরিষ্কার করে একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়। নির্ভুল ফলাফলের জন্য প্রত্যেকটা ধাপে কিন্তু খুব জরুরি। অ্যানালাইসিস তো হলো, এবার যে ইনসাইটগুলো আমরা পেলাম সেগুলো আমাদের পরের ধাপে নিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই সব তথ্যের আসল মানেটা কি, আর এর উপর ভিত্তি করে আমরা কিভাবে একটা ঠোস সিদ্ধান্তে পৌঁছাব। এই কথাটা কিন্তু দারুণ। ডেটা অ্যানালাইসিস আসলে একটা কম্পাসের মতো কাজ করে। এটা আমাদের শুধু ধারণার ওপর ভরসা না করে নক্কর প্রমাণের ওপর ভিত্তি করে সঠিক পথটা দেখিয়ে দেয়। দেখুন, একটা ভালো উপসংহার কিন্তু শুধু রেজাল্টগুলো বলে দিয়েই শেষ হয়ে যায় না, এখানে সৎ থাকতে হবে। মানে গবেষণার কি কি সীমাবদ্ধতা ছিল সেটাও খোলাখুলি বলতে হবে। আর সবচেয়ে জরুরি হল নক্কর প্রমাণের উপর ভিত্তি করে কিছু সুপারিশ করা। সব মিলিয়ে এটাই কিন্তু একটা রিসার্চের সত্যিকারের সৎ মূল্যায়ন। গবেষণা শেষ করা তো হলো, কিন্তু এটা তো যাত্রার মাত্র অর্ধেক। আসল কাজ তো বাকি। নতুন যে জ্ঞানটা আমরা পেলাম সেটা এখন সবার সাথে শেয়ার করতে হবে। একাডেমিক কনফারেন্স হল গবেষকদের জন্য একটা দারুণ জায়গা। এখানে তারা নিজেদের প্রাথমিক কাজগুলো সবার সামনে তুলে ধরেন, অন্যদের কাছ থেকে শেখেন আর মূল্যবান ফিডব্যাক পেয়ে নিজেদের গবেষণাকে আরও উন্নত করার সুযোগ পান। একটা কনফারেন্সে প্রেজেন্ট করার পুরো প্রক্রিয়াটাকে মোটামুটি এই 6টা ধাপে ভাগ করা যায়। সঠিক কনফারেন্স খোঁজা থেকে শুরু করে দর্শকদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপই খুব গুরুত্বপূর্ণ। আর একাডেমিক জার্নাল হল বৈজ্ঞানিক জ্ঞানের চূড়ান্ত আর্কাইভ। এখানে একটা লেখা পাবলিশ হওয়ার মানে হল কাজটা বিশেষজ্ঞদের কঠোর পর্যালোচনার পর সর্বোচ্চ মানের স্বীকৃতি পেয়েছে। জার্নালে একটা পেপার পাবলিশ করা কিন্তু বেশ দীর্ঘ আর চ্যালেঞ্জিং একটা প্রক্রিয়া। এর কেন্দ্রে থাকে পিয়ার রিভিউ, যেটা নিশ্চিত করে যে শুধুমাত্র সবচেয়ে ভালো আর নির্ভুল গবেষণাই যেন প্রকাশিত হয়। এবার আসা যাক গবেষণা যাত্রার একদম শেষ আউটপুটের দিকে, যেটা হলো আমাদের লিখিত রিপোর্ট। এটাই আমাদের সমস্ত কাজের একটা স্থায়ী দলিল হয়ে থাকবে। একটা ভালো একাডেমিক পেপারের কাঠামো কিন্তু একটা সুন্দর গল্পের মতো। ভূমিকা দিয়ে শুরু করে এটা পাঠককে ধাপে ধাপে পদ্ধতি, ফলাফল আর আলোচনার মধ্যে দিয়ে একদম শেষে একটা পরিষ্কার উপসংহারে নিয়ে যায়। আর সবশেষে ফাইনাল পলিশিং, মানে জমা দেওয়ার আগে শেষবারের মতো সবকিছু ঝালিয়ে নেওয়া। লেখাটা সহজ আর পরিষ্কার কিনা, বাক্যগুলো ঠিকঠাক আছে কিনা, আর হ্যাঁ, গ্রামার আর স্পেলিংয়ের ভুল তো একদমই চলবে না। আর একটা কথা, সাইটেশন আর রেফারেন্সিং যেন নিখুঁত থাকে। মনে রাখতে হবে, প্লেজারিজম কিন্তু একাডেমিক জগতে একটা বিরাট অপরাধ। কাজেই এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বেশ, আমরা একদম শেষে চলে এসেছি। চলুন এবার আমাদের পুরো সিরিজের আলোচনাকে এক জায়গায় এনে দেখি এই যাত্রায় আমরা কি কি শিখলাম। এই সিরিজ জুড়ে একটা প্রশ্ন খুঁজে বের করা থেকে শুরু করে চূড়ান্ত রিপোর্ট লেখা পর্যন্ত গবেষণার পুরো রাস্তাটা আমরা একসঙ্গে পাড়ি দিয়েছি।
প্রত্যেকটা পর্বই ছিল এই জ্ঞান অর্জনের যাত্রার এক একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উক্তিটা গবেষণার আসল সারমর্মটা খুব সুন্দরভাবে তুলে ধরে। এটা শুধু তথ্য খোঁজা নয়, এটা হলো নতুন জ্ঞান তৈরি করার একটা সুশৃঙ্খল এবং শক্তিশালী প্রক্রিয়া। এই সিরিজের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করলাম তা এখন বাস্তবে কাজে লাগানোর সময়। নতুন প্রশ্ন খুঁজে বের করুন, উত্তর আবিষ্কার করুন আর জ্ঞানের এই বিশাল জগতে নিজেদের অবদান রাখুন। এই বিশ্লেষণটি তৈরি করতে যে সোর্স ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে উল্লেখ করা হলো। আমাদের সাথে এই জ্ঞানযাত্রায় থাকার জন্য অনেক ধন্যবাদ।